একজন মানুষের কর্মবৈচিত্র্যময় জীবন নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের সমাজকেও আলোকিত করে। সাংস্কৃতিক জগতে অভিনয়ের প্রশংসনীয় ভূমিকার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে রাজনীতির অঙ্গনে আলোকিত প্রবেশ। হ্যাঁ, কিছু জানা কিছু অজানা কথা নিয়ে আজ আপনাদের সকলের প্রিয় সব খবর নিউজ পোর্টালের পক্ষ থেকে সময়ের আলোড়িত মুখ সুরজিৎ চৌধুরীর মুখোমুখি আমি সৌগত রানা, ক্যামেরায় গৌরব দত্ত। নমস্কার, কেমন আছেন? চলছে এখন তো খুব ব্যস্ততা, ভোটের ডিক্লারেশন হয়ে গেছে, পুরো পশ্চিমবঙ্গ যেরকম তাকিয়েছে আমি তাকিয়ে আছি ইলেকশনের দিকে, সব মিলিয়ে মন্দ ভালোই চলে যাচ্ছে। আমরা আশা করছি নতুন কিছু হবে, সেই প্রেক্ষিতে আপনার মুখোমুখি হওয়া আজকে। তো আমরা জানি যে আপনি একজন কেবল সক্রিয় রাজনৈতিক কর্মী নন, আপনার প্রধান পরিচয়টা হচ্ছে একজন গুণী অভিনেতা, যেটা টলিউড পাড়া ছাড়িয়েও সিরিয়ালের যেটা টলিউড পাড়া ছাড়িয়েও বলিউডেও আপনার ইতিমধ্যে প্রবেশ ঘটেছে, যেটা আমাদের বাংলার জন্য যথেষ্ট অহংকার। সেই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়ে গেল প্রায় 5 বছর, 2016 থেকে। তাই এখনো অবধি ভগবানের আশীর্বাদে 11খানা ফিল্ম আমার হয়ে গেছে। এই বছর 4টে রিলিজ আছে, ইনক্লুডিং ওয়েব সিরিজ, আর টোটাল 9খানা বাংলা ফিল্ম হয়ে গেছে। এই বছর তার 3টে রিলিজ আছে। তো চাকা এগিয়ে যাচ্ছে গড়গড়িয়ে, আমিও এগিয়ে যাচ্ছি। তার মধ্যে গত 2 বছর আগে আমি বিজেপিতে জয়েন করেছিলাম, আমার পলিটিক্যাল পার্টিতে। তো একসঙ্গে দুটো ইনিংস চালাতে হচ্ছে। আমি সৌগত সবসময় একটা জিনিস খুব মাথায় রাখি, এটা ইংলিশে একটা প্রভাব আছে, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তোমার যদি মনে সদিচ্ছা থাকে, তুমি টাইম বার করে অনেক কিছু করতে পারো। অনেকেই ব্যস্ততার মধ্যে থাকে, আমি হয়তো ব্যস্ততা থাকি, তার মধ্যেও আমি কিন্তু জীবনটাকে উপভোগ করি। ফিল্ম ইন্ডাস্ট্রি আমার ক্যারিয়ার ইন পলিটিক্স আছে। তো আমার এখন অবধি কোনো অসুবিধা হয়নি, দুভাগে রান করছি। এখন তো ব্যস্ততার মধ্যে বেশি আছি ইয়েতে এবং পলিটিক্যাল ইস্যুতে। আগে দেখা যাক কী হয়। আশা করি অবশ্যই ভালো কিছু আমরা পাবো। স্কুল কলেজ জীবনে কতটা রাজনীতির সাথে জড়িত ছিলেন, তার পরিপ্রেক্ষিতে আপনার এই রাজনীতিতে আসা? স্কুল কিংবা কলেজে রাজনীতি থেকে আমি প্রায় 200 হাত দূরে ছিলাম। রাজনীতি ভালোই লাগতো না। রাজনীতি ছাত্র রাজনীতিতে আপনি ছিলেন? কোনোদিনও আমি ছাত্র রাজনীতি কথা ভাবিনি। তখন স্কুলে প্রচুর বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করেছি, কম পড়াশোনা করেছি, দুষ্টুমিটা বেশি করেছি। আর যেহেতু আমি ওই সময় খুব ভালো একজন স্পোর্টসম্যান ছিলাম, আমি ক্রিকেট কিংবা ফুটবল ছুটিয়ে করেছি। আমি আমার স্কুলিং ছিল সাউথ পয়েন্টে, আমি সাউথ পয়েন্টের ক্যাপ্টেন্সি করেছি, সৌরভ গাঙ্গুলি এগেনস্টেও খেলেছি। তখন থামস আপ কপি বলে একটা হতো। মেনলি খুব ভালো ক্রিকেটার ছিলাম, কিন্তু রাজনীতি থেকে যেটা বললাম অনেক ক্লোজ দূরে ছিলাম, কোনো ইন্টারেস্টই ছিল না। জানি তাহলে কি ভাবনা থেকে আপনার রাজনীতিতে আসে? এইটা আমি আগে থেকে কখনোই ভাবিনি যে আমি রাজনীতিতে আসবো বা বিজেপির সঙ্গে থাকবো বা এখন সক্রিয়ভাবে বিজেপির একজন কার্যকর্তা হয়ে যাব। আগামী দিনে কী হবে জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন অ্যাক্টিংয়ে যখন আসি 5 বছর আগে, তখন যে মানুষের যে ভালোবাসাটা পেয়েছি, তখন তো আমি তো মেনলি অ্যাক্টিং করি আর এই ক্যামেরার সামনে থাকি। তো ক্যামেরার সামনে থেকে যেই ভালোবাসাগুলো পাই, যখন রাস্তাঘাটে লোকে যখন বলে খুব ভালো লাগছে, লাগছে তাদের মনে যেটা। এবার যখন আউটডোরে যখন যাই আমরা শুটিং করতে, তখন দেখি মানুষ অনেক অসুবিধার মধ্যে আমাদের শুটিং দেখতে আসে। তখনই আস্তে আস্তে ফিল করি যে মানুষরা এত ভালোবাসে, তাদের কীভাবে প্রতিদান দেওয়া যায়। শুধুমাত্র তো অভিনয় করে টিভি কিংবা ফিল্মে না, সেটার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আর এই প্ল্যাটফর্ম আমার মনে সবসময় ছিল যদি তাদের জন্য কিছু একাংশও করতে পারি, মনে হয় কিছুটা দিন তাদের জন্য আমি ফেরত দিতে পারবো। তো সেই ভাবনা থেকে হঠাৎই ভাবছিলাম কি সোশ্যালি যদি কিছু করা যায়, বা আরেকটা উপায় সেটা হচ্ছে পলিটিক্স। আই অলওয়েজ বিলিভ ইন হোয়াইট পলিটিক্স, আমি ডার্টি পলিটিক্স কখনোই চাই না। তো সেই একটা কারণে হয়তো মনে সুপ্ত একটা কোনো বাসনা ছিল। তো সেই ক্ষেত্রে আজকে সেটা রিফর্ম করে গেছে। বিপুলওয়ালাকে অনেক ধন্যবাদ তার জন্য। আমরাও চাইবো যে একটা বাংলায় আমরা যেটা বিশ্বাস করি, যেটা আমরা চাই সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে, যে সেই পরিমাণ নেতৃত্ব হয়তো বাংলাতে এই মুহূর্তে শক্তভাবে তৈরি হচ্ছে না, সৃষ্টি হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু তরুণদের দিক থেকে আপনাদের মতো অনেকেই উঠে আসছে, যেটা আমাদের বাংলার জন্য অনেক আশাবাদী। সেই ক্ষেত্রে আপনার মতো আমি বরাবরই ইউথ ডেভেলপমেন্টে খুব বিশ্বাস করি, সে পলিটিক্স হোক কি ফিল্ম হোক কি খেলাধুলো জগতে। তরুণরা না উঠে এলে আমাদের ডেমোক্রেসি এগাবে না, আমাদের কান্ট্রি এগাবে না। সুতরাং তরুণদের উপর ভর করে আগামী দিনে
আজকে তোমাদের মতন তরুণরা সাংবাদিকতা করছে বলে আমাদের অনেক লাভ হচ্ছে। আমি যারা এক্সপিরিয়েন্স তাদেরকে আমি যথেষ্ট সম্মান নিয়ে বলছি, দেশ এখান থেকে কিন্তু তরুণদের এগোতে হবে। সেই ক্ষেত্রে যত নতুন নতুন অভিনেতারা আছে তারা যত সুযোগ পাক, তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন বলিউডের জন্য বলে, সেরকম খেলাধুলাতে যত নতুন ক্রিকেটার ফুটবলার উঠে আছে, তার উদাহরণ তো এখন ভারতীয় ক্রিকেট। তোমরা যারা স্পোর্টস নিয়ে যারা জানেন, তারা যারা অলরেডি ভারতের মাটিতে 2-1 সিরিজে এগিয়ে গেছেন, সেখানে তরুণ একটা তুর্কি খেলছে। তো এবার ইলেকশনে যত নতুনরা উঠে আসবে, বিশেষ করে আমাদের যুব মোর্চা যত উঠে আসবে, সেটা কিন্তু খুব ভালো লক্ষণ। কেন দেশকে এগাতে গেলে তোমার আমাদের তরুণ নতুন সমাজকে প্রতিভা আনতেই হবে। বিশেষ করে রাজনীতিকে একদম সেই ক্ষেত্রে আমি ইউথ ডেভেলপমেন্টকে ভীষণ পছন্দ করি। আমার যুব মোর্চা ভাইদের যারা সকলে আমাকে ভালোবাসে, তাদের সমস্ত প্রোগ্রামে আমি যাই। তো আমি চাই এক্সপিরিয়েন্সের পাশে এখন ইউথ উঠে আসুক, যাতে একটা ব্যালেন্স করে আমাদের বাংলা কিন্তু আমাদের ভারতকে তাতে এগিয়ে নিয়ে যায়। একদম। সেই ক্ষেত্রে আপনার পারিবারিক প্রেক্ষাপটে সেই ক্ষেত্রে কতটা রাজনৈতিকভাবে প্রভাবিত অথবা সাংস্কৃতিকভাবে? আমি প্রায় 19 বছর চাকরিতে ছিলাম। আমি দুটো খুব বড় প্রাইভেট ব্যাংকে আমি রিজনাল ম্যানেজার ছিলাম, অ্যাক্সিস ব্যাংক আর আইসিআইসি ব্যাংক। সেই রকম লেভেলের জব ছেড়ে আমার পক্ষে, বিশেষ করে আমি জানতাম না আমার পরিবার আমাকে কতটা সাপোর্ট করবে, যে সেই রকম প্রেস্টিজিয়াস জব, হাই প্রোফাইল জব ছেড়ে আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এলাম, এইটা মানে মোস্ট মানে একটা গ্যারান্টেড জব থেকে মোস্ট আনসার্টেনিটির মধ্যে এলাম। এখানে সবকিছু আনসার্টেন, যে ইনসিকিউর টোটাল। এই মাসে কি হবে, পরের মাসে কি হবে, তার সত্ত্বেও আমার বুকের জোর ছিল, এখনো আছে। সিনাটুককে সেটার ফলাফল তো আমরা পাচ্ছি, সেটাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন এলাম, আমার ফ্যামিলি থেকে কিন্তু সেরকম কিছু বলিনি। তারা খালি একটা বলেছিল, তুমি এসছো, তোমার ডিসিশন। এবার আমি সেটা ডিসিশন করেছি যে আমি যখন নিজে ডিসাইড করেছি, এখানে কেউ এখানে দোষ দেবো নেই, আমার খারাপ হলেও আমার, আর ভালো হলে সবাই। তো সেইভাবেই এগিয়ে আপাতত ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে গেছি। রাজনীতিতে যখন এসেছি, সেখানেও আমার ফ্যামিলি থেকে কোনো রকম কিছু আমাকে আটকানোরই হয়নি। একটাই বলেছি, তুমি যেটা করছো সেটা ভালো। তো আমি এই সাপোর্টটা পেয়েছি আমার বন্ধু বান্ধব, আমার ওয়েল উইশার, আমার ফ্যামিলি মেম্বার, ওনারা সকলে, আমার বিজেপি পরিবার, আমার ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনার ফ্যান ফলোয়ার্স, যাই হোক, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সেইভাবে এসেছি, তো আমার তাতে কোনো আক্ষেপ নেই, যদিও এখনো টোটাল আনসার্টেনিটির মধ্যে আছি, ইনসিকিউর ভাবে রয়েছি, কিন্তু এই ফেজটা অনেক বেশি এনজয় করছি। একটা চাকরিতে সকালবেলা উঠে আবার অফিস যাবো, যতই আমি সেই একটা অন্য চাপ, আর এখানে চাপটা অন্যরকম, বাইরেও করতে হচ্ছে, ভিতরেও করতে হচ্ছে, কিন্তু এই ফেজটা আমি অনেক অনেক বেশি এনজয় করছি। আমার মনে হয় যে রাজনীতি এবং সংস্কৃতি দুটো ভিন্ন প্রেক্ষাপট। আপনার অভিনয় জগৎটা এক ধরনের পরিবেশ, রাজনীতি আরেক ধরনের পরিবেশ। আপনার কখনো মানে ব্যালেন্স করতে গিয়ে মনে হয় না যে আমি একে প্রাধান্য দেবো বা একে প্রাধান্য দেবো? কম্পারিজনে যদি আপনি আসেন, যখন অভিনয় করি তখন একটা স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করি। ডাইরেক্টর যেমন বলবেন, আমার সহ অভিনেতা অভিনেত্রী যেমনভাবে আমার সঙ্গে রিয়াক্ট করবে, ওইভাবে আমি, এটা একটা অভিনয়, এটা স্ক্রিপ্টের অনুযায়ী, একটা ক্যারেক্টার প্লে করতে হচ্ছে, ক্যারেক্টার। আমি যখন রাজনীতিতে আসি, সেটা কিন্তু আমার নিজে মানুষকে দেবার জন্য যতটা ভালোবাসা, যতটা সম্মান, যতটা নিজেকে আরো এক্সপ্লোর করতে হয়, এক্সপ্রেস যতটা করতে হবে, ঠিক ততটাই করছি। দুটো ভিন্ন, একটা চরিত্র অনুযায়ী আমি প্লে করি, আর এখানে আছে আমার নিজের চরিত্র, যেখানে গ্রাম বাংলার মানুষ কিংবা বাংলার মানুষের জন্য আমি নিজেকে এখন অব্দি নিয়ে যেতে যাচ্ছি, মুক্ত পাখির মতো, একদম, যেখানে আমি ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারবো, একদম সত্যি। আর এই মুহূর্তে আপনার কি মনে হয় বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে? আমাদের বাংলাতে অনেক ধরনের সমস্যা ছিল, আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। পরিবর্তন যেটা আমরা অনেকেই চাইছি, অনেকেই চাইছেন, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সামগ্রিকভাবে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে, যেটা জানতে ইচ্ছে হয় যে পরিবর্তনটা কি সত্যি প্রয়োজনীয়, আর হলে সেটা কতটা প্রয়োজনীয়, বা যদি পরিবর্তনটা হয় তাহলে সেটা কতটা ভবিষ্যতে পজিটিভ, যেটা হয় পজিটিভ ছাপ ফেলবে, এটাই আমার একটু জানা দরকার। সৌগত, আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন পার্টি বলতে আমি বুঝতাম সিপিএম আর কংগ্রেস। তখন তৃণমূলও ছিল না, তখন বিজেপি ছিল, কিন্তু সেভাবে কোথাও কোথাও বিজেপি উঠে আসে। 2011-তে যখন মমতা ব্যানার্জিকে সবাই নিযুক্ত করলো, তখন সবারই মনে আশা ছিল হয়তো পরিবর্তন হবে। মমতা ব্যানার্জিকে ওই সময় আমিও রাজনীতির বাইরে ছিলাম, হয়তো ভেবেছিলাম নেত্রী এসে অনেক কিছু করবেন, কিন্তু যত দিন গেল দেখলাম নেত্রীও হারিয়ে গেলেন ধীরে। যে করাপশন, যে দুর্নীতিটা আমরা ভেবেছিলাম তিনি করবেন না, আস্তে আস্তে সেখানে হতে পারে। সুতরাং 34 বছর আগে মানে যেখানে বাংলা ছিল, আর মমতা ব্যানার্জি আসার পর এখন যখন 9 বছরে যে বাংলা হবার কথা ছিল, কিছুই হয়নি।
বলতে গেলে আমরা 25 বছর আরো ফিরে গেছি, পিছিয়ে গেছি সরি। পিছিয়ে গেছে। কেন আমরা যেটা চেয়েছিলাম যে শিল্প আসুক, ইন্ডাস্ট্রি গ্রো করুক, কর্মসংস্থান হোক, টিচারদের আরও ব্যক্তি বাড়ুক, আমাদের এডুকেশন আরও বাড়ুক, খেলাধুলো বাড়ুক, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাড়ুক, ডক্টর ইঞ্জিনিয়ার সমাজের প্রত্যেকটা স্তরে একটা করে যেটা একবার একটা প্যারালালি একটা ভালো ডেভেলপমেন্ট আমরা চাই। সেটা তো কিছুই হলো না, উল্টে বাংলা সেই 34 বছর আগে জ্যোতি বসুর আমলে মমতা ব্যানার্জি থেকে নিয়ে গেছেন। তো এই মুহূর্তে আমি যেটা মনে করি যে বাংলার মানুষদের পরিবর্তন লাস্ট চাইছে, এবং শেষ পরিবর্তনটা আমি এই জন্য চাইছি কেন বাংলার মানুষ ঠকতে ঠকতে এমন একটা অবস্থা হয়ে গেছে না, কোনো পলিটিক্যাল পার্টিকেই তারা বিলিভ করে না। আমরাও হয়তো বিজেপি আসার আগে মানুষের মনে হয়তো সংখ্যা আছে, আবার ভালোবাসাও আছে, সংখ্যা আছে, বিজেপি এসে সেই ফুলফিলমেন্টটা করবে তো, নাকি বিজেপি আগের মতো মমতা ব্যানার্জির মতন হয়ে যাবে। কিন্তু আমাদের একটাই প্লাস পয়েন্ট, নরেন্দ্র মোদীজি, তার প্রতি আমি অগাধ রেসপেক্ট দেখি। আমি নরেন্দ্র মোদীজির খুব একজন গুণমুক্ত ফ্যান। আমি 6 বছরের টাইমে তিনি এমন করেছেন, আমার মনে হয় অন্যান্য প্রাইম মিনিস্টার সেই সাহসী দেখাতে পারেনি। আমি জয়েন করার পর থেকে দেখছি কাশ্মীরের 370 আর্টিকেল রিভোভ করা, 3 তালাক অ্যাবলিশ করা, চন্দ্রযান পাঠানো থেকে শুরু করে করোনার আমফানের সঙ্গে 56 ইঞ্চি বুক ফুলিয়ে নরেন্দ্রজি দেখিয়ে দিয়েছেন, বাংলার এক নরেন বিবেকানন্দজি যেটা দেখিয়েছেন উনি সেই পথে যাচ্ছেন। তিনিও তো রবীন্দ্রনাথ ঠাকুরেরই বড় ভক্ত। তো শিল্প সংস্কৃতির পাশাপাশি তিনি চীন থেকে শুরু করে পাকিস্তানকে জমিয়ে দেখিয়ে দিয়েছেন যে নাই হুনা। তার পাশাপাশি আমাদের অমিত শাহজি, আমাদের জেপি নাড্ডাজি এক হয়ে লড়ছে। আজকে রথযাত্রা থেকে শুরু করে যেটা ঐতিহাসিক, সেটা কোনোদিনও ভাবতেই পারিনি যে বিজেপি সকলকে নিয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সকলকে নিয়ে এভাবে চলবে। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ সৃষ্টি করছে কে? টিএমসি, যারা ভোটের আখেরে একটা পার্টিকুলার সেকশন মুসলিমদের ইউজ করছেন। এখন মুসলিমরা তারা জানে আজকে কোনো দরকারই নেই কোনো এখানে কোনো কাস্ট আনা, কোনো রিলিজিয়ান আনা, সেখানে কিন্তু মোদীজি একবারও বলেননি। তাই বলছি আজকে আমফান আর করোনার সঙ্গে লড়াই, ভ্যাকসিন তো এনে দিলেন মোদীজি। কালকেও আপনারা জানেন আমেরিকাকে 15 লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছেন, যেটা গর্বের বিষয়। আমাদের মমতা ব্যানার্জি তো কাউকে 15 টাকা দিতে গিয়ে 5 ভাগ হবে, তার বদলে 4% 5% কমিশন দিয়ে দেন। যাকে আমি ওনার কথা বলতে চাই না, যেগুলো বিজেপি করেছে। তো এতগুলো অ্যাচিভমেন্ট উনি করছেন দেশের জন্য, এরপরেও কি বাংলার মানুষ মানে এখনো তারা কি সন্দেহ আছে যে আমরা কোনো কাজ করছি না? আপনারা আমফানের সময় দেখেছেন, তারা করোনার সময় দেখেছেন, আমাদের আটকানো হয়েছে, আমাদের কর্মীদের আমাদের আটকানো হচ্ছে, তার সত্ত্বেও আমরা লড়াই করছি। সুতরাং এই যে লড়াইটা আমরা একটা জায়গায় পৌঁছে দিয়েছি না, মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে রয়েছে। তারাই হচ্ছে লাস্ট টু লাস্ট। আমিও একটাই বিলিভ করি, দেশে একটাই পলিটিক্যাল পার্টি থাকুক, আমার বিজেপি, আর একটাই জায়গাতেই ভোট করুক, সেটা বিজেপি। আর আমরা কাজের মাধ্যমেই গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা সাংসদ থেকে, আমাদের এমএলএ থেকে শুরু করে আমাদের নরেন্দ্র মোদীজি, এখানে আমাদের শ্রদ্ধেয় দিলীপদা থেকে শুরু করে মুকুলদা, কৈলাসজি, এখন শুভেন্দুদা, সবাই এসছে, বৈশালী রামিয়া, আমরা যারা যারা কার্যকর্তা আছে সবাই মিলে একটাই আমাদের মনের ইচ্ছা, যেই বাংলাকে মানুষ চাইছে প্রকৃতভাবে সেই বাংলাকে এনে দিবে। আর সেটা কাজের মাধ্যমে, বড় বড় ডায়লগ না। খেল হবে, খেলা হবে, ওইসব ডায়লগ আমি বিশ্বাস করি। সেটাই খেল খেলা, আসলেই আমরা মনে হয় খেল খেলাটা দেখতে দেখতে এত বিরক্ত হয়ে গেছি। এখন এর বাইরে আমরা সত্যি বাংলার জন্য কিছু কাজ চাই। প্রকৃত অর্থে বাংলা অন্যান্য প্রদেশগুলোতে আমি ব্যক্তিগতভাবে খেয়াল করে দেখছি যে ওরা কিন্তু যথেষ্ট ডেভেলপ করে যাচ্ছে। তো বাংলা একসময় তো সারা ভারতবর্ষে লিডিং পজিশনে ছিল। আজকে কিছুটা হলেও এটা স্বীকার করতে বাধা নেই যে কিছুটা হলেও পিছিয়ে গেছে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন বা সূক্ষ্ম ভাবনা আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষের মনের ভেতর ঘুরপাক খায়। সেটা হচ্ছে যে অবাঙালি, বাঙালি এবং অবাঙালি দুটো প্রেক্ষাপট নিয়ে ভোটের ক্ষেত্রে মানুষজন ভাবছে। তো বাংলার মানুষ নন যা, সেই ক্ষেত্রে তারা যদি কেন্দ্রীয় সরকারের যারাই থাকেন না কেন, তারা যদি প্রাদেশিক সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যদি নির্বাচিত হন, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় তারা বাংলার মানুষের বা বাংলার সংস্কৃতির কালচারের সঠিক ব্যবহার, প্রয়োগ এবং সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবে? সৌগত, আমি খুব সিম্পল ভাবে একটা কথা বলছি। সৌরভ গাঙ্গুলি সবাই জানেন ভারতীয় ক্রিকেট শাসনে সব থেকে বেশি ওনার নাম আছে। ওনার মতন ভারতীয় ক্যাপ্টেন এত অ্যাগ্রেসিভ বা এত ভালো ক্যাপ্টেন দেখিনি। সৌরভ গাঙ্গুলি খালি বাংলার হয়ে খেলেছেন, উনি তো পুরো বিশ্ব জয় করে এসেছেন। অস্ট্রেলিয়ার মাটি, ইংল্যান্ডের মাটি জয় করে, তাহলে কি ওখানে বলা উচিত ইংল্যান্ডবাসীটা একদম বহিরাগত এসে আমাদের হারিয়ে দিয়েছে? কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, তারা চাপিয়ে বেরিয়েছে। কিশোর কুমার তো বলিউডকে শাসন করে এসেছেন। বলিউড বলতে এখন আমরা কিশোর কুমারকে বুঝি, তারপর তার ছেলে অমিত কুমার, অভিজিৎ,
কুমার শানু, তারা কি বহিরাগত ছিল যে বাইরে কাজ করতে পারেনি? আমাদের ফুটবলার যারা খেলছে বাইরে গিয়ে, যারা, আমি ইস্ট বেঙ্গলের কথা বলছি, আজ থেকে প্রায় 13-14 বছর আগে আসেন কাপ জয় করেছে, তারা কি বলেছে আমরা বহিরাগত করছে? তো বহিরাগত ব্যাপারটাই এখানে এসছে মেনলি টিএমসি ফর্মেশন থেকে। সিপিএম কিংবা কংগ্রেসের বেলাও কিন্তু আমি বহিরাগত বলিনি। এখানে হচ্ছে একটা রিলিজিয়নকে নিয়ে রাজনীতি করেছেন মমতা ব্যানার্জি 40% ভোটের জন্য। আরেকটা হচ্ছে বহিরাগত। কিসের বহিরাগত? এটা তো ভারতবর্ষ, বাংলা একটা পার্ট। আজকে কি অন্যরা কেউ চাকরি করতে অন্য স্টেটে যাচ্ছে না? তারা কি বহিরাগত? তারা কি তাদেরকে ভেঙে বিদায় করে দিচ্ছে ব্যাঙ্গালোর, পুনের মতন কর্পোরেট হাব থেকে? তো এই বহিরাগত ভাবটা আসছেই কেন? এটা আমাদের বাংলা, আমরা বাংলার মতন খেলবো, তাতে যদি এটা একটা রাজনৈতিক ইস্যু ডেফিনেটলি। বহিরাগত কিসের বহিরাগত? আমরাও তো বাঙালিরা এখানে ভালোভাবে রয়েছেন। আমাদের দিলীপ দা, তিনি তো বাঙালি, মুকুলদা বাঙালি, সায়ন্তনদা বাঙালি, লকেট বাঙালি, রূপাদি বাঙালি, আবুল বাঙালি, অগ্নিমিত্র বাঙালি, আমি বাঙালি, বৈশালী ডালমিয়া বাঙালি। কত বাঙালির নাম বলবো? আরো তো সবাই আছে, প্রতাপ ব্যানার্জি, তো সবাই বাঙালি, জয়প্রকাশ, একজন। তারা কি সবাই বহিরাগত? বহিরাগত হবার কি আছে? একটা জায়গায় পুরো ভারতবর্ষে সবাই একসঙ্গে, এখানে বহিরাগত না। আমিও কালকে কেরালাতে গিয়ে কিছু প্রচার করতে পারি, আমি বম্বেতে গিয়ে করতে পারি। সেখানে একটা দেশের উন্নয়নে আমাদের কাছে দেশ আগে, পরে আমাদের কাছে স্টেট সবকিছু নিয়ে। কিন্তু আমি একটাই কথা সবসময় বলি, একটা প্লেয়ার একটা ম্যাচ জেতাতে পারে, বিরাট কোহলি প্রতিদিন ম্যাচ জেতাতে পারে না, কিংবা লায়নেল মেসি প্রতিদিন ম্যাচ জেতাতে পারে না। একটা টিম যখন হাই টিম স্পিরিটে থাকে না, একটা ইউনিটি হয়ে যায় না, তখন অনেক কিছু করতে পারে। তো সেখানে এখানে বাঙালি অবাঙালিতে জাস্ট একটা পার্টিকুলার সেন্টেন্স, একটা ইস্যু তৈরি করছেন টিএমসি, রাষ্ট্রীয় আমাদের মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি। তো এর বাইরে কোনো ইস্যু নেই, সবাই এক হয়ে করবে, সবাই এটা। এখানে কোনো ব্যাপার নেই যেখানে বাংলাদেশে এসে থাকতে পারবে না। তুমি ভ্যালিড ভাবে থাকো। বাংলাদেশের ব্যাপারে এসে আসার ব্যাপারে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের একটা বন্ডিং সবসময় ছিল, কিন্তু রিসেন্টলি এনআরসি নিয়ে যে আসাম এবং ত্রিপুরাতে যে সমস্যাটা বিজেপি আসার পর সমস্যা হচ্ছে, আদৌ যে এনআরসিটা প্রয়োজন কতটা সেটা আমরা সবাই বুঝছি। সেটা বাংলার ক্ষেত্রেও, সেটা বিজেপির ক্ষেত্রে, বিজেপির এগেনস্টে, আপনাদের পার্টির এগেনস্টে এই ইস্যুটাকে ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মতামত? আমি এটা ভিউয়ার্স কিংবা দর্শকদের দিকে একটা প্রশ্ন করছি। আপনার বাড়িতে কালকে কেউ যদি দুর্নীতি করতে আসে, আপনার ফ্যামিলির উপর যদি অপব্যবহার, অপপ্রচার বা আপনাকে যদি সমস্ত কাজ থেকে বিরত করে থাকে, আপনি কি সেটা মানবেন? আপনি একটা ভ্যালিড পেপার ধরুন আপনার নেই, আপনি মাসের পর মাস, বছরের পর ওই পেপারটা আপনার খুবই দরকার, চাকরির ক্ষেত্রে হোক বা বসবাসের ক্ষেত্রে হোক, সেটা আপনি পাচ্ছেন না। আর কালকে যদি দেখেন অন্য কোনো কান্ট্রি থেকে সে এসে এখানে বসবাস করে সবকিছু পেপার, আপনি ছেড়ে কথা বলবেন? আপনার অধিকারটা কোথায় যাবে? সেটাই বারে বারে আমরা সিএ কিংবা এনআরসির মাধ্যমে আমরা বলেছি, যারা ভ্যালিড পেপার আছে তারা অবশ্যই থাকবেন, সে মুসলিম হোক কি শিখ হোক বাঙালি হোক, আমরা তাতে কোনোই না। প্রকৃত মুসলমান যারা, আমার কথাটা, প্রকৃত মুসলমান যারা, তারা ভারতকে ভালোবাসে, তাদের ভারতের সম্পত্তি নিয়ে, তার ভারতের ইজ্জত নিয়ে খেলা করে না, যেটা ইদানিং হচ্ছে, সেটা ইনস্টিগেট করা হচ্ছে কোনো পার্টি থেকে। সুতরাং ওইটা আমি একটাই কথা পয়েন্ট করছি, ভ্যালিড পেপার নিয়ে যারা থাকবেন তারা থাকবেন, যারা ইনভ্যালিড পেপার নিয়ে আসবেন, যারা আমাদের বাংলার ইজ্জত রক্ষা করতে পারবেন না, ভারতের সম্মান ডুবিয়ে দেবে, তাদের স্ট্রেট কার্ড ঘাট ধরে বার করে দেবে। সেটা হচ্ছে সিএর মূল আমাদের উপাদান ছিল। এছাড়া প্রতিটা মুসলমান ভাই, আমার অনেক বন্ধু আছে মুসলিম, তারাও জানে তারা কতটা শিখের, প্রত্যেকজন ভারতীয় শিখর, এখানে ভয় কিছু নেই, যদিও এখন সিএ আর এনআরসি নিয়ে কিছু হচ্ছে না। সুতরাং আমরা বললাম যে প্রতিবাদ করবেন অন্যায়ের এগেনস্টে, ভুলভাল পুরোটা না জেনে কখনো এই ধরনের স্টেটমেন্টে আমরা যাই না বা এমন কিছু করবো না যাতে ভারতের সেন্টিমেন্টে লাগে। আমরা কিন্তু ভারতবাসী সব এক, আজকে ভারত হয়েছে সবাইকে নিয়ে, খালি বাঙালি নিয়ে না, মুসলিম, খ্রিস্টান, শিখ প্রত্যেকটা সম্প্রদায় আছে বলেই কিন্তু এখনো অবধি আমরা দেখুন, আমরা ঈদ মানাচ্ছি, আমরা ক্রিসমাস মানাচ্ছি, আমরা গুরু পরব মানাচ্ছি। এগুলো যদি না হতো ভারত কিন্তু অনেক আগে ছিন্ন হয়ে যেত। আর এই কাজটাই কিন্তু আমরা বিজেপি বোঝানোর চেষ্টা করছি। অনেক রাজনৈতিক অন্য পার্টিরা সেটা নিয়ে মূল ইস্যু করছে, যেটা হওয়া উচিত না, স্বাভাবিক, তাদের তো আর কোনো কাজ নেই, তারা তো এই ইস্যুদের বিরোধিতা করবে। সুতরাং এনআরসি সিএ নিয়ে এখন কোনো চিন্তা ভাবনার দরকার নেই, প্রপারলি সবাই যেমন আছেন সবাই থাকবেন, এক হয়ে লড়াই করবো, এক হয়ে দুঃখে থাকবো, প্রতিপক্ষ আমাদেরকে অ্যাটাক করলে আমরা অ্যাটাক করবো এক হয়ে। এর বাইরে ভাবনা চিন্তা করার দরকার নেই। একটাই ভাবনা চিন্তা, এখন 2021-এর সামনে ইলেকশন, যারা কাজ করছে, আমরা কাজ করছি, তাদের পাশে দাঁড়ান, গেরুয়া বাংলাকে 2021-এ আনা। আমি বলছি না লন্ডন কিংবা সুইজারল্যান্ড হবে, কিন্তু কিছু তো ভালো হবে, বিশ্বাস রাখুন আমার কথা। একদম একদম। আসলে মূলত হচ্ছে যে কোনো দেশের ক্ষেত্রে নাগরিক পঞ্জিটা থাকা প্রয়োজন, সেটাকে মিসগাইডেড বা ভুলভাবে মানুষের মধ্যে বিস্তার করে একটা রাজনৈতিকভাবে ইস্যু ব্যবহার করবে, তাতে সামগ্রিকভাবেই ক্ষতি হবে, এটা আপনার মতামত। তো
আমরা সকলেই চাই যে এক ভারত, যে কোনো প্রাদেশিক যে কোনো নির্বাচনের ক্ষেত্রে ভারতের মানে মানে অমূল্য যে ভাবনাগুলো আমাদের প্রাচীন ভারতের যে অমূল্য ভাবনা, যে বোধ, সেই বোধ নিয়ে একসাথে এগোতে। একদম সেই দিক থেকেই বিজেপির প্রচার বা আপনাদের পার্টির প্রচার। আর আমাদের কাজ তো হচ্ছে জনগণের যে সাধারণ প্রশ্নগুলো বা যে দ্বিধাগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং তার সঠিক উত্তরগুলো আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়। একটা কোশ্চেন সৌগত, আমি জাস্ট ইন্টারভিউ করছি, আজকে মিডিয়ার ভূমিকা কতটা উল্লেখযোগ্য সেটা বলার জায়গা রাখে না। এখন তো আমি সত্যি কথা বলছি, আজকাল তোমাদের মতো মিডিয়া এগিয়ে আসছে করোনার মধ্যে, আমফানের মধ্যে, যেখানে আমরা লকডাউনে বাড়িতে বসে এনজয় করেছি, দুঃখের দিন কাটিয়েছি, একটা উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছি। সেখানে মিডিয়াকে আমি সেলাম জানাই, প্রত্যেকটা ক্ষেত্রে আগুনের মধ্যে হোক, বিপদের মধ্যে হোক, জলের মধ্যে হোক, মিডিয়া এগিয়ে এসছে। লকডাউনের মধ্যে আমরা যা খবর পেয়েছি সেটা তোমাদের মাধ্যমে আজকে ভালো দিকটা প্রচার করছো তোমরা, তার জন্য অনেক তোমাদের বাধা বিঘ্নের মধ্যে যাচ্ছে জানি আমি। সেটা আমি নিজেও চেষ্টা করেছিলাম, আমি আর বৈশালী, ডালমিয়া লকডাউনের মধ্যে বেশ কিছু মিডিয়াকে আমরা পিপি কিটস তুলে দিচ্ছি, কারণ একটাই মনে করি, যেই মানুষ আমাদের জন্য এগিয়ে আসছে মিনিটে সেকেন্ডে আমাদের যে খবর করে যাচ্ছে। ইনফ্যাক্ট আমিও কিন্তু বেশ কিছু খবর আমিও মিডিয়ার মাধ্যমে পাই। আজকে মিডিয়া যাকে হাইলাইট করছে, সে একজন খেলোয়াড় হোক, কি একজন অভিনেতা হোক, একজন পলিটিশিয়ান হোক, তো সেই ক্ষেত্রে আমি অলওয়েজ গুড রিগার্ডস ফর মিডিয়া। সবসময় আমি মিডিয়ার পাশে আছি, সেটা মিডিয়াও জানে। যারা ভালো কাজ করবে অলওয়েজ ফর দেম। একদম, আমরাও সেটা প্রত্যাশা করি। আরেকটা ব্যাপার দাদা, যে বাংলাতে একটা বড় সমস্যা বেকারত্ব, আরেকটা দ্বিতীয় বড় সমস্যা শিল্প। এই দুটোর প্রেক্ষাপটে বাংলার মানুষ কিন্তু চাইবে যে পরিবর্তনের পরবর্তী সময়ে এই দুটো ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ দেওয়া হবে। সেই ক্ষেত্রে বাংলার মানুষ কতটা আশা করতে পারে? একটা ইন্ডাস্ট্রি বা একজন ইনভেস্টর যখন একটা দেশে তার পুঁজি নিয়ে তার ব্যবসাটাকে নিয়ে আসে একটা রাজ্যে, সেই ব্যবসা সাকসেসফুল হয় কেন সেই রাজ্যে ডিপেন্ড করে কতটা তার মুখ্যমন্ত্রী, সিএম বা শাসক গোষ্ঠী কতটা তাকে ইনফ্লুয়েন্স করে বা কতটা তাকে সঠিকভাবে নিয়ে যায়। আজকে আমাদের লাস্ট 9 বছরে মমতা ব্যানার্জি এত বড় বড় কথা বলেন, আমি এই এনেছি। 2011 প্রথমবারে আমি যে খবরের কাগজটা আমার কাছে ছিল, সেখানে দিয়েছেন ক্ষমতা এলে 6 মাসের মধ্যে শিল্প করবেন। দ্বিতীয়বারে উনি যখন পাওয়ারে এলেন, বলবেন ক্ষমতায় এলে দ্বিতীয়বার 6 মাসের মধ্যে তিনি শিল্প করবেন। এখনো দেখুন এক কথা উনি বলে যাচ্ছেন। আমার মনে হয় উনি এক কথা এটা বলতে খুব ভালোবাসেন, যে যখন উনি পাওয়ারে আসবে 6 মাস, ওই 6 মাসটা উনি বুঝতে পারেন না কোন বছরে 6 মাস বা আরো 6 মাস আসবে কি। আমি সেটাই বললাম, একটা পলিটিক্যাল পার্টি যদি একটা ইনভেস্টরের কাছ থেকে তার লাভ না দেখিয়ে তাকে যদি প্রথমে তার কাছে কিছু কেড়ে নিতে চায়, প্রথমে যদি কমিশনের পার্টটা ওঠে না, কোনো ইনভেস্টার আসবে না। আমি আজকে যদি 1000 টাকা দিও আমি একটা দোকান খুলি, তার মধ্যে যদি জানি আমাকে কমিশন দিয়ে প্রথমেই কাজ করতে হবে, আমি কিন্তু পিছিয়ে যাবো। তখন আমি অন্যান্য স্টেট দেখবো, যার ফলে লোকের খারাপ লাগলো। সেটা হচ্ছে গুজরাট এতটা ইমপ্রুভ করেছে, পুনে এতটা ইমপ্রুভ করেছে, ব্যাঙ্গালোর এতটা ইমপ্রুভ করেছে। ছোটখাটো পাহাড়ি দেশগুলোতে আমি যাই, পাহাড়ি রাজ্যগুলোতে যাই, সিকিম বলুন, মণিপুর দেখুন কতটা ডেভেলপ করেছে। ওড়িশার মতন একটা ছোট রাজ্য আমাদেরকে ফেলে এগিয়ে আছে সবকিছু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। হ্যাটস অফ টু সিএম ওভার দেয়ার। কিন্তু আমাদের সিএম কি করছেন? এমপ্লয়মেন্ট কত আনা দূরের কথা, টাটাজিকে বার করার পর থেকে উনি বলেছিলেন সামিট করছেন, রিলায়েন্সকে আনবো, অনেক কিছু আনবেন। কুলির আলটিমেটলি কি করেছেন? কিছু গুন্ডা বাহিনীকে আরো বাড়াতে পেরেছেন, নিজের ক্ষমতাকে জাহির করতে পেরেছেন, ভাইপোর সম্পত্তি, ভাইপো মানে অভিষেক ব্যানার্জির সম্পত্তি উনি বাড়াতে পেরেছেন। আর প্রতিটা কথাই তুই তুকারি। ভাষা দিবসও যে উনি কি করে এই নিয়ে কথা বলেন সেটা আমি পরে আসছি। আর এমপ্লয়মেন্টের যখন হবে না, মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে যখন খুবই প্রয়োজন, যখন রাজ্যের শিক্ষার হারটা বেড়ে যাবে। আজকে একজন MBA পড়া একজন ডক্টর তার চাকরির জন্য সে একটা চাকরি চাইছে, খুব কি খারাপ চাইছেন, চাকরি তো চেয়েছেন, কাটমানি তো চাননি। তিনি যখন অন্য রাজ্যে চলে যাচ্ছেন, এটা আমাদের পক্ষে খুব বাজে একটা বিজ্ঞাপন, খুবই বাজে অ্যাডভার্টাইজমেন্ট। বেঙ্গলে কিছু নেই, আমাকে পুনেতে যেতে হচ্ছে, কেরালাতে যেতে হচ্ছে, সেখানে কিছু শিক্ষার অনেক বেশি। আমরা যে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন, সেখানে শিক্ষা নিতেই তো সবাই ভয় পাচ্ছে যে আমি পাস আউট করে বা আমি MBA ডিগ্রি নিয়ে বা আমি আজকে মাস কমিউনিকেশন করে বা পলিটেকনিক করে আমি বাংলাতে কি করব। তিনি করতে তিনি চিন্তা করছেন বিদেশে যাবে, কিংবা সেখানে বাংলার পক্ষে ভীষণ বাজে। কেন আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সময় বলেছে ঠিক আছে, না হলে কি করে চপ বাজবে, সাইকেলের দোকান নাকি ক্লাবে। সেই জন্য কি আজকাল দেখতে পাচ্ছ, যারা, আমি কাউকে ছোট করছি না, যাদের শিক্ষাটা কম বা যারা শিক্ষিত হননি বা হতে পারেননি অনেক দিক থেকে, হ্যাঁ,
আমি কাউকে ছোট না করে বলছি, তারা কিন্তু বেশিরভাগই ক্লাবে আছে, নাহলে লুঙ্গি বেঁধে হারমাত বাহিনীতে দিতে আছে, তাদের কাছে কোনো অপশন নেই। তাদেরকে বোম মারলে তারা হয়তো 30 টাকা করে পাবেন, তারা যদি বোম না মারেন, তারা যদি চাকরি চান, তাদের মুখের ওপর তাদেরকে ব্ল্যাকআউট করে দেবে, তাদের পরিবার ইয়ে হতে হবে। তো সেইটার জন্য আমি সেটাই বাংলার মানুষকে বলি, আপনারা কি সেটাই চেয়েছেন? সেই পরিবর্তনটা চেয়েছেন? একটা কথা মনে রাখবেন, আমার পেটে যদি শিক্ষা থাকে না, আমি একটা জায়গায় গিয়ে আটকে যাবো, বা আমার শিক্ষা একটা স্তরে আমাকে নিয়ে যাবেন। একদম। তৃণমূলের কাকে বলবেন আপনি বলুন তো শিক্ষিত, যে আপনাকে শিক্ষিত করবেন? একজন মুখ্যমন্ত্রী দেশের রাজ্যে তার মহিলাদের গণধর্ষণ থেকে বাঁচাতে পারছেন না, শরীর আছে গরম হয়েছে, এটা একটা ভাষা। মোদিজিকে উনি তুই তুকারি করছেন, নাড্ডাজিকে উনি নাড্ডা গাড্ডা ফাড্ডা বলছেন, অমিত শাহজি বলছেন হৌদল কুকুর, কালকে আমাকে নিয়ে বলবেন যে তুই কোথাকার হরিদাস, একটা এরকম হয়। কিন্তু একটাই ব্যাপার হচ্ছে, আমাদের একটা শিক্ষা একটা জায়গায় আটকে রেখেছে, আমরা তার বাইরে করতে পারবো না। বাংলার মানুষ সবাই শিক্ষিত, 90% শিক্ষিত, তাদের সবাই বোধ বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারাও কি হচ্ছে তাদের ফ্যামিলিতে, তারা যদি প্রতিদিন যদি দেখে একই অফিসার হয়, তারা সেটা মানবেন না, এবং শেষ পর্যন্ত তারা শেষ পরিবর্তনের দিকে যাচ্ছেন, এবং সেটা হওয়া উচিত। আজকে আমি যদি ভালো কাজ করি, আজকে যদি বিজেপি ভালো কাজ করেন না, যেটা মোদিজির বেলা সেকেন্ড টার্মে হলো, তিনি আগামী 24 বছর আমি জানি আরো আগামী 20 বছর 4টে টার্ম উনি থাকবেন, কেন উনি কাজ করছেন। তিনি যদি কাজ না করতেন, তাহলে কিন্তু বিজেপিকে আজকে হাত ফেরাতে হতো, আমাদেরকে দেখবেন। সেই জন্য আজকে সিপিএম কিন্তু কোনো মেম্বারশিপ পাচ্ছে না, কংগ্রেস তো মানচিত্র থেকে হাওয়ায় গেছে। তার মানে সিপিএম এবং কংগ্রেস আপনাদের এবারের ভোটের ক্ষেত্রে সেরকম টাফ কম্পিটিটর নয়। কম্পিটিটর সবাই, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সিপিএম আর কংগ্রেস তাদের পুরনো গ্লোরি থেকে অনেক ফিরে গেছে। সেটাই গ্লোরিফাইড করতে গেলে তাদের অনেক অনেক আরো কিছু থাকতে হবে, অনেক কিছু করতে হবে, মানুষের মন জুগিয়ে করতে হবে, একবার জেনারেশন চলতে হবে। পুরোনো দিনের জেনারেশন এখনো চলতে পারে না, নতুন দিনে করতে হবে, আর কাজ দেখাতে হবে। কাজ না করলে যতই বিজেপিকে তারাও কেউ শুনবে না। আজকে বিজেপি আমরা যদি কাজ না করি, আগামী দিনেও হয়তো মানুষ বলে বিজেপিকে তারাও, কিন্তু মানুষ এখন বুঝছে বিজেপি সব ক্ষেত্রে এগিয়ে আছে। তারা দেখতে পাচ্ছে, তারা শুনতে পাচ্ছে, তারা বুঝতে পারছে, তারা ফিল করতে পারছে, তারা দে আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য কারেন্ট সিচুয়েশন ইজ ফর বিজেপি। সেই জন্য তারা কিন্তু বিজেপির দিকে, আর শুধু তাই না, যেই মুসলিম বাহিনীর উপর যে মুসলিম পার্টিকুলার সেকশন 40%-এর উপর মমতা ব্যানার্জি বসে যাচ্ছেন, সেই 40% কিন্তু আর 40% নেই। কেন একটা জায়গায় বারে বারে যখন একটা পার্টিকুলার মানে রিলিজিয়ানকে স্কেপগোট করা হয় না, গাজর ঝুলিয়ে তোমাকে এই দেবো, তারাও কিন্তু বুঝতে পারে যে আমাদেরকে খেলো করে করা হচ্ছে, এটা খুব খারাপ। মানুষ রক্ত আমাদের এক, আমরাও আল্লাহকে ডাকি, তারাও ভগবানকে ডাকে। এখানে ডিফারেন্সিয়েশন কোনো দরকার, পার্টিকুলার একটা জায়গা থেকে এই সেগমেন্টগুলো উঠে এসছে। টিএমসি এগুলো প্রক্রিয়া করেছে, আমার মনে হয় কংগ্রেস আর সিপিএম এর আমলেও এগুলো ছিল না। এই টিএমসি আসার পর থেকে নানা রকম তারা চাল চালছে খালি নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য। তো এইরকম করলে তো হয় না। এই ক্ষেত্রে তো মনে হয় যে আমাদের পশ্চিমবাংলা কিন্তু অন্যান্য প্রদেশের তুলনায় সব ধরনের সংস্কৃতিকে আমরা সহজভাবে গ্রহণ করি। একদম এবং সেই ধর্মের ক্ষেত্রেও কিন্তু আমরা সহজভাবে গ্রহণ করি। একদম সেই গ্রহণযোগ্যতার দিক থেকে কিন্তু বাঙালিরা সবসময় উদার। সবসময়। তো সেই ক্ষেত্রে কমিটমেন্ট, যে পলিটিক্যাল পার্টি যারাই আসুন না কেন, কমিটমেন্টের ক্ষেত্রে আমরা সেই উদারতাটাই চাইব, এবং পারস্পরিক সৌহার্দ্যতা, এটাও আমরা পরস্পর সবসময় আমরা বাংলা মানুষরা চাইব। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে এবারের ভোট সবার কাছে একটা বিশাল একটা কিউরিসিটির ব্যাপার, আগ্রহের ব্যাপার, কতটা টাফ হবে, বা স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গল ভোটে দেখা যায় যে গ্রামাঞ্চলে যে র্যাঙ্কিংগুলো হয়, সব ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, ওভারঅল ভোটের ক্ষেত্রে আপনি কিরকম পরিবেশ হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমেই আমি মনে করি যে আমরা বিজেপি বাংলাকে সেই ডেমোক্রেসি বা শিল্প, যেটা সংস্কৃতি, যেটা হারিয়ে গেছে, যাদের আমরা একটারাও নিজেরা ফেস করছি যে কোন পার্টে আমরা এলাম। আমাদের অ্যাক্ট্রেস বা টেকনিশিয়ান, প্রডিউসার, ডাইরেক্টরদের কোনো পলিটিক্যাল কালার আসাই উচিত না। এখানে তো উনি ডিফারেন্স করে দিয়েছেন, যারা তৃণমূল আছে তারা বেশি কাজ করবে, আমরা যারা বিজেপি তাদেরকে কম কাজ দেবো, সেটা প্রথমে বিলিভ করি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এতটাই সিরিয়াস, সেই জন্য আমরা সকাল বিকেল আমরা নানাভাবে চেষ্টা করছি বাংলার মানুষকে একত্রিত করে বোঝানো যে বাংলাকে আমরা একসঙ্গে লড়বো, আপনাদের পাশে নিয়ে, আপনাদের সাথে নিয়ে। সেখানে দিলীপ দা, আমাদের মোদিজি যেখানে বলেছেন আত্মনির্ভরশীল আজকে আমিও কি করি, এটা যদিও যোগ করছি, আমি আজকে যখন ফটো তুলি, আমি কিন্তু কাউকে বলি না, আমি কিন্তু সেলফি নিয়ে ফটোটা তুলি। আত্মনির্ভরশীল, আমার ফটো আমি নিজে তুলবো যেমন ভাবে খুশি। আপনারাও আত্মনির্ভরশীল হন। সেই জন্য দিলীপ দা কিন্তু সাইকেল নিয়ে অনেকদিন আগে রাস্তায় নেমে পড়ছেন। আর আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, উনি স্কুটি সামলাতে গিয়ে গোনা 1000 জন পুলিশ রাস্তা জ্যাম করে সেটা উনি দেখাচ্ছেন, যত না চালাচ্ছেন তার থেকে উনি ঠেলছেন, তাকে তো ঠেলতেই হয়।
তো সেটা কি খুব দরকার ছিল? একটা প্রতিবাদ করার জন্য অন্যরকম উপায় ছিল, এটা কোনো প্রতিবাদ না। আমফানের সময় বা সাধারণ সময় গরমে যখন এক একজনের বাড়িতে 10,000 টাকা ইলেকট্রিকের বিল আছে, তখন মুখ্যমন্ত্রী কোথায়? রাস্তায় নেমে তো প্রতিবাদ করতে দেখি না, সিএসসির সামনে করতে দেখি না, বা গোয়েঙ্কাজির সঙ্গে করতে দেখি না। তখন এই বিজেপি আছে। আমফানের সময় বলা হয়েছিল যে প্রতিটা মাসে ইলেকট্রিসিটি ফ্রি, এখন তো মাসে 2টো করে বিল আসছে অ্যাডজাস্ট করার জন্য। তখন তো বলা হচ্ছিল সারা দেশে 4 টাকার বেশি ইউনিট ওঠে না, তো আমাদের এখানে 7.5 টাকা ইউনিট কিসে? আমাদের বাংলা কি সারা রাত কি আমরা মানে জেনারেটর চালিয়ে কি মানে নাচ গান করি না কি করি? সাধারণ মানুষের তো অনেক জায়গায় ইলেকট্রিক আছে। তো মুখ্যমন্ত্রীকে ওই সময় তো দেখলাম না বাড়াবাড়ান্তি করতে, উদারতা কোথায় ছিল তার কল্পতরু? আজকে হঠাৎ পেট্রোলের দাম 100 টাকা হয়েছে। আরে 100 টাকা যদি হয়েও থাকে, গ্লোবাল ক্রাইসিস তো আপনি তো বুঝবেন না, আপনার তো পেটে তৃণমূলের কারো পেটেই তো বিদ্যা নেই, গ্লোবাল ক্রাইসিস বুঝবেন না। অনুব্রত মণ্ডল তো বীরভূমের বাইরে যায়নি, সুতরাং উনিও বুঝতে পারবেন। আমি ওনাকে বুঝিয়েছিলাম ন্যাশনাল ক্রাইসিসটা কি, উনি হয়তো আমার ন্যারোজের সঙ্গে পারিনি, যাই হোক আমি তাকে ছোট করছি না। তো এইগুলো বুঝতে হবে। যদি এতই আপনার উদারতা থাকে, তাহলে আপনার যে ট্যাক্স যেটা 40 টাকা করে নিচ্ছেন, ও টাকাটা কমিয়ে দিন না। 1 টাকা কমিয়ে তো নিজেকে আপনি হাস্যপদ করছেন। 38 টাকা, সেটাকে আপনি 18 টাকা করুন। যখন নর্মাল হয়ে যাবে তখন। মোদিজি তো করোনার সময়, লকডাউনের সময় গ্যাসের দাম প্রায় 600 টাকা নিচে পড়েছে, তখন তো কিছু বলেননি। মোদিজিকে সাধুবাদ করেনি। হঠাৎ আজকে 800 টাকা হচ্ছে, রয় 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 কেন যেন গ্যাস আর পেট্রোলই যেন সব কিছু। 20 টাকার পাউচ আপনারা এনেন, আপনি 20 টাকার মদের পাউচ এনে হাসাহাসি করছেন। আপনার নেছাড়া লটকে গিয়ে, সরি আমি আমার ল্যাঙ্গুয়েজ, লটকে গিয়ে ফেসবুকে আসছেন, চোর জোচ্চোর গুলো জেনে যাচ্ছেন সারদা নারদা দিয়েতে, ওইগুলো ভুলে যাচ্ছেন কেন দিদিমণি? ওইগুলো মনে রাখবেন। অনেক জবাব কিন্তু বাংলা মানুষ আপনাকে দেবে না। 2 মাস ওয়েট করুন, ভোটের তো দামামা বেজেই গেছে। তারা আমরা আশা করছি যে ভবিষ্যতে একটা ব্যাপক পরিবর্তন আসবে। এবার সেটা নির্বাচনের ক্ষেত্রে জনগণের উপরই আমাদের নির্ভর করতে হয়। জনগণই উত্তর দেবেন প্রত্যেকটা কাজের অতীতে, এবং ভবিষ্যতে কী করণীয় সেটা আমার মনে হয় ভোটের আগে যতটাই মানে চাপাতলের সৃষ্টি হোক না কেন, পরবর্তীতে জনগণই এটা ডিসাইড করে। তো 2021-এ তাহলে আমরা নতুন সরকার পেতে যাচ্ছি, এই ব্যাপারে আপনি কতটা কনফিডেন্ট? শুধু আমি না, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আর 2 মাসের ব্যাপার, 2 মে আমাদের গেরুয়া দিবস, কাউন্টিং হবে মানুষকে নিয়ে, মানুষের পাশে থেকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গত সপ্তাহে আমি বেশ কিছু পরিবর্তন যাত্রা করেছিলাম। সেই পরিবর্তন যাত্রার সঙ্গে আমার সঙ্গে সেন্ট্রাল মিনিস্ট্রি কিছু আমাদের মুখ্য আকর্ষণ ছিলেন, যেরকম নিত্যানন্দজি, ডেপুটি হোম মিনিস্টার, আমাদের ছিলেন ধর্মেন্দ্র প্রধানজি, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম মিনিস্টার, আমার সঙ্গে ছিলেন বৈশালী রানী, আমার সঙ্গে ছিল স্বস্তি জুলে, আমার সঙ্গে আমার দিনগুলোতে ছিলেন 2 সাংসদ পদেন মুর্মুদা আর কুনান হেমব্রমদা। খালি মানুষ রাস্তায় নেমে আমাদের ফুল ছড়িনি, বা আমরা তাদেরকে সেইভাবে পাল্টায় রিটালিয়েট করেছি ফুল বর্ষণের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আমার কথা বিলিভ করুন কি না করুন, মুসলিম এরিয়াতে যেখানে আগে মুসলিমদের হয়তো ওপর থেকে নির্দেশ ছিল বিজেপিকে এই করবেন না, জয় শ্রীরাম বলবেন না, তারা হয়তো জয় শ্রীরাম বলতে পারেননি, কিন্তু তারাও মনে মনে যেমন আল্লাহকে ডেকেছেন, তারাও কিন্তু মনে মনে জয় শ্রীরাম ডেকেছেন। অদ্ভুত একটা ফিলিংস, যেখানে মুসলিম ভাই বোন বাবা মাদের উপর আমরা যখন ফুল দিয়েছি, তারা হাত তুলে আশীর্বাদ দিয়েছেন। এইটার সব থেকে বড় পাওনা। ভোটার রেজাল্ট কি হবে 2 মাস পরে মানুষ জানতে পারবে, কিন্তু মানুষ শিখ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই যে এক হয়ে গেছে, তারা যে যাচ্ছে বিজেপি কারো ক্ষতি করবে না, বিজেপি কারোকে নিয়ে পলিটিক্যাল করবে না, তারা আমরা করে এসেছি। হয়তো আমরা হিন্দুদের ইয়ে করি, হিন্দুদের বা আমরা ঠাকুর দেবতাকে নিয়ে, ধর্মকে নিয়ে কি করা কি খুব মুশকিল। জয় শ্রীরাম বললে একজন কেন রেগে যায়, পুরো দেশবাসী কেন ঠিক থাকে? শ্রীরামচন্দ্রকে বললে কি খারাপ? আমি তো নিজে হনুমানজির ভক্ত, বজরংবলীর ভক্ত, তা আমি কি বজরংবলীকে ভুলে যাব? আমি আমার ছেলে বাড়িতে আছে, আমার গোপাল ও আমার ছেলে, ওকে আমি মানুষ ছেলের মতো ভালোবাসি, সেও তো আমাকে ভালোবাসে। কৃষ্ণ নাম কি খারাপ? দুর্গা ঠাকুরকে ডাকা কি খারাপ? কালী ঠাকুরকে ডাকা কি খারাপ? নাকি আল্লাহকে ডাকা খারাপ, না আমাদের ক্রাইস্টকে ডাকা খারাপ, নাকি আমাদের গুরু নানকজিকে ডাকা খারাপ? কোনোটাই খারাপ না, সবই তো ধর্ম। ধর্ম মানলেন আপনি আছেন, এবার যে ধর্ম মানবেন তিনি মানবেন, যে পুরো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে তো রাগ করার কিছু নেই, তুই তুকারি এখানে বার করার কিছু নেই। আজকে উনি বলছেন জয় বাংলা, তো উনি বলতেই পারেন জয় বাংলা, এখানে বাংলাটা নামটা আছে, কিন্তু উনি কোনো অন্য দেশ থেকে কেন নামগুলো কপি করে যাচ্ছেন? জয় বাংলা তো বাংলাদেশে চলছে, তো উনার মনে কি আছে সবসময় পাকিস্তান হারিয়ে? আমি তো শুনছি ইমরান খানের কাছ থেকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকে তৃণমূল বহুত কিছু টাকা নিয়েছে। নিতেই পারেন আপনি, সেটা আপনার নিজের জন্য করেছেন, উনি বাংলার জন্য করেননি। এতগুলো আপনার নামেই কেন এগেস্টে আছে? মোদিজির নামে তো কেউ বলতে পারছেন না।
কেউ রাস্তায় সিনে তাকিয়েও বলতে পারছেন না মোদিজি এই করছেন উনি করছেন। আমাদের পাপ্পু ভাই, আমাদের রাহুল গান্ধী, উনি তো বলছেন কিন্তু খুব পোলাইটলি, কিন্তু উনিও জানেন যে মোদী কিন্তু আমার কিছু বলার নেই। এখানে ভাইপো আর পিসি যেটা করছেন সেটা তো ঠিক না। রাজনীতি করুন রাজনীতির মতন, মানুষকে রেখে রাজনীতি করুন পাবেন। যেই মানুষ আপনাদের নিয়ে আসছে সেই মা মাটি মানুষ, মাকে তো আপনি ছেড়ে দিন, ধুলায় লুটিয়ে দিয়েছেন আর মানুষকে মাটিতে বসিয়ে রেখেছেন। বাড়ি ঘর তো দূরের কথা, মালদায় ফ্লাড হচ্ছেন আপনি দেখতে যাচ্ছেন না। ও ঠিক আছে, নালা খুলে জল বেরিয়েছে, নালা খুলে জল বেড়ে কি আপনার বাড়ি ঘর পরে ভেসে গেছে? এই জিনিসগুলো এখন মানুষ জানে, সুতরাং কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে বলতে হবে না, মানুষ আমাদের পাশে আছে। তবু আমি সকলকে রিকোয়েস্ট করলাম, বি প্র্যাকটিক্যাল। তৃণমূলকে দেখতে মাটন বিরিয়ানির মতন দূর থেকে খুব সুন্দর লাগছে, আলু মাটন দিয়ে দেখতে ভালো, কিন্তু দুদিন খেলে হসপিটালে ভর্তি হবে। আর আমি আমার বিজেপিকে সবসময় বলি টাটকা ফল আপেলের মতন, রোজ খাবেন খেতে ভালো লাগবে না, কিন্তু দেখবেন দীর্ঘায়ু হবে। তো সেটাই আমি মনে করি, এক হয়ে লড়ুন, একসাথে লড়ুন। আমি একটা কথা সবসময় সৌগত জীবনে বিলিভ করি, আমি যদি অনেস্ট হই, সৎ হই, আপনি যদি অসৎ হন তাহলে আমার সঙ্গে টিকতে পারবেন না। আপনারা যদি সৎ হন, আমি যদি অসৎ হই, আমার সঙ্গে থাকতে পারবেন না। তাহলে কী করতে হবে, যদি আমরা সবাই সৎ হই, আমাদের একটা মোটিভ থাকে যে বাংলাকে ফিরিয়ে আনবো, পরে দেখা যাবে অন্য মোটিভের কথা, অন্য মোটিভ আমি ওর সঙ্গে বলছি না। জাতি পলিটিক্স অনেক কিছু হয়, সেটা নিয়েই পলিটিক্স, কিন্তু যারা আমরা সত্যি গেলে পলিটিক্স করতে চাই, মানুষের জন্য করতে চাই, একসঙ্গে আমরা সৎ হয়ে লড়ুন। আর যদি অনেস্ট থাকেন তাহলে দেখুন ওই পিসি আর ভাইপোর মতন তারা এখন কিন্তু ভোট নিয়ে চিন্তিত নয়, তারা এখন চিন্তা করছেন আগামী দিনে কোথায় যাবেন, কোথা থেকে গরু পাচার করবেন, মানে যদি এখানে যদি নাই থাকতে পারেন কয়লা থেকে কোথা থেকে লুট করবেন, মা বোনদের ইজ্জত কোথা থেকে ওই হারমাত বাহিনীকে করবেন, আর মুখে ডায়লগ করবে তুই আছিস তুই আছিস, খেলা হবে। আরে কিসের খেলা হবে, তোমার তো টিম ফাঁকা হয়ে গেছে দিদিমণি, আপনার তো টিম ফাঁকা হয়ে গেছে। শুভেন্দু দা এখন আমাদের দলে আগামী দিনে আরো কিছু আসবেন, খেলোয়াড় জগৎ থেকে শুরু করে ডক্টর, আমাদের অ্যাক্টর থেকে অ্যাক্টর সবাই তো ফাঁকা হয়ে, সবাই বুঝতে পারছে আগামী দিনে কারা থাকবে। তো খেলাটা হবে কার সঙ্গে, আর যদি খেলতেই হয় তাহলে প্রকৃতপক্ষে খেলেন। বাংলার মানুষদের এগেনস্টে অনেক কিছু খেলেছেন 9 বছরে, অনেক কিছু। বাংলার মানুষকে কোনো কিছু বলে না, পরিযায়ী শ্রমিকরা কিন্তু এখনো কিছু বলেনি, তাদেরকে আপনার করোনা এক্সপ্রেস বলেছেন। তারা কিন্তু পেটের দায়, আপনি এখানে খাওয়াতে পারেননি বলে পেটের দায় তারা কিন্তু বাংলার বাইরে গিয়ে কাজ করেছেন। ডোন্ট আন্ডার এস্টিমেট দিন। আপনার মতন, আপনার ভাইপোর মতন 3,500 না 1,500 কোটি টাকার মালিক হয়ে বসে থাকিনি, কি নারুলানা কি তার মতন বছরের পর বছর, মাসের পর মাসের টাকা কিন্তু সিঙ্গাপুরে পাঠায়নি, লন্ডনে পাঠায়নি। আপনি তো লন্ডন বলেছিলেন হবে, এটা তার ছোট্ট শিল্পই আনতে পারেননি, তা ছেড়ে দিন। আপনি তো বলেছেন সুইজারল্যান্ড হবে, দীঘাটাকেই তো আপনি প্রমোট করতে পারেননি। আপনি কিসের বড় বড় কথা, আবার দার্জিলিংটাই বলছেন এই করবেন ওই করবেন। নিজের বেসিকগুলোকে করুন, পড়াশুনো শিক্ষা বাড়ান, মানুষকে শিক্ষিত করতে সাহায্য করুন। মৌলিক চাহিদা যেটা মানুষের মেন বেসিক প্যারামিটার। মানুষ প্রতিদিন 500 টাকা চায় না, মানুষ কিন্তু শান্তিভাবে থাকতে চায়, কাজকর্ম চায়। টিচারদের পাশে দাঁড়ান, তারা জলে নেমে আন্দোলন করছে, আপনি তো তাদের দিকে দেখছেই না। আমাদের যারা অ্যাক্টর তাদের উপর থেকে রাজনৈতিক এই হাত সরিয়ে দিন, অরূপ বিশ্বাস দয়া করে আপনারা হাত সরিয়ে দিন। আমরা অ্যাক্টর, আমরা অ্যাক্টিং করতে এসেছি পলিটিক্সের মাঠে। আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, আমরা মুখ বুঝে চুপ করে যাচ্ছি, সেগুলো করতে দিন, সরিয়ে দিন। খেলোয়াড় মাঠে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ভিতরে রাজনীতি আনবেন না, কোনো কিছুতে রাজনীতি আনবেন না, মানুষকে মানুষের মতো থাকতে দেন না। এমনি ঠিক না, যদি না সংস্কৃতি ধর্ম এটা রাজনীতির বাইরে এটা রাখুন। পলিটিক্সের ব্যাপারে পলিটিক্সে থাকুন, অপলিটিক্সের জায়গায় অপলিটিক্স করুন। আপনাকে নিয়ে ভাবতে হতো না, কিন্তু এখন আর আপনার সময় অনেক আছে। আপনি 1.5 কোটি টাকা কোথা থেকে পাবেন আপনি দেখুন, একে বা কোন পুলিশ অফিসারকে, সবাই পুলিশ অফিসার আমি যথেষ্ট দক্ষ বলি, প্রত্যেকজন পুলিশ অফিসারের সঙ্গে আমার খুব সুসম্পর্ক। আমি তাদেরকে অনেক সময় রিগার্স করি, অনেক হেল্পে ওনারা থাকেন। তো আমি ফুল রিগার্স, তাদেরও কিছু করার নেই, তাদেরও হাত বাঁধা, তাদের উপরও তারাও চাকরি করেন। সুতরাং আমি এত অপ্রাসঙ্গিক জিনিস আনছি না, কিন্তু একটাই কথা বলছি, মানুষ এখন চোখ খুলে গেছে, তারা কানে দেখছে, তারা মমতা ব্যানার্জির মতন কান দিয়ে দেখে না বা চোখ দিয়ে শোনে না, এটাই হচ্ছে ব্যাপার। তো তৃণমূল টাটা বাই বাই। আগামী দিনে আমরা গেরুয়া শিবির আসুক, টাইম লাগবে বাংলাকে ফিরিয়ে আনতেন, প্রথম দিন থেকেই ভাববেন না ভালো কিছু হবে, কিন্তু ভালো কিছু হবেই হবে, এইটুকু আমার স্থির বিশ্বাস। অনেক ধন্যবাদ। আমরা আসলে প্রত্যাশা করি সব ক্ষেত্রেই দ্রুত, যেটা আপনি বললেন যে আপনাদের পার্টির বা আপনার ব্যক্তিগত ভাবনা, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো পূর্ণ হোক, সঠিকভাবে মানুষ শিক্ষিত হোক, আর হচ্ছে ধর্ম, আপনার যেসব বিষয়গুলো অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে বাংলা মানুষের বিধাগ্রস্ত, সেগুলো এড়িয়ে বাংলা এগিয়ে চলুক। আমরাও চাইব ভবিষ্যতে আপনাদের পার্টি ক্ষমতায় এলে ভালো একটা ফিডব্যাক সবাই চাই, সবাই। এই ক্ষেত্রে
শেষ প্রশ্ন বলতে পারেন, সেটা হচ্ছে আপনি সাংস্কৃতিক অঙ্গনের একজন মানুষ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হিসেবে, আমি একজন সাহিত্যিক হিসেবে বা সাংবাদিক হিসেবে আশা করব যে বিজেপি আসলে বা আপনাদের পার্টি আসলে ওয়েস্ট বেঙ্গলে সেই ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনে কতটা পরিবর্তন হবে আসলে। কারণ একসময় সাংস্কৃতিক অঙ্গনে পশ্চিমবাংলার বাঙালিরা যথেষ্ট লিড দিয়েছে ভারতবর্ষে, যদিও সেটা কালক্রমে অনেকটা ঝিমিয়ে গেছে, আবার নতুন করে আপনাদের মাধ্যমে নতুন করে আবার এগিয়ে যাচ্ছে, তো সেটা কতটা ত্বরান্বিত হবে? আমি যেহেতু একজন অ্যাক্টর, একজন আর্টিস্ট, তো আমার ইন্ডাস্ট্রি বলছি, প্রথমবার টিএমসি 2011-তে আসার পর বেশ কিছু শিল্পীরা জয়েন করেছিলেন। সেই সময় সন্ধ্যা রয় থেকে আমাদের চিরঞ্জিতা, শতাব্দী, দেবশ্রী, তাপসদা সবাই করেছিলেন। সবাই একটা আশা করে যে সেই সংস্কৃতি ফিরে আসবে। আজকে দেখুন তারা কেউ নেই, সব চলে গেছে। আজকের দিনে টিএমসিতে জয়েন করার আগে লোকে 50 বার ভাবে যে কোনো একটা ভাগ করবো কিনা। এবং যারা খুব সস্তা রাজনীতি করছেন, আমি কারোর নাম বলছি না, তারা জানেন, কেউ যদি ধর্মকে আঘাত করে শিবলিঙ্গের মাথায় কন্ডম করিয়ে, বা কেউ যদি বলে আমি অষ্টমীর দিন গরুর মাংস, সেটা তোমরা করতেই পারো, ধর্মকে আঘাত নিয়ে করবে না। আজকে আমিও যদি কিছু ধর্মকে আঘাত, এইগুলো হচ্ছে চিপ পাবলিসিটি, যে আমি এখন কাজ পাচ্ছি না লোকের নজরে আসার জন্য। ভালো কাজ করলে কই, আমি তো কোনো চিপ পাবলিসিটি করি না, আমি তো রাস্তায় কুকুরে লেজে ইয়ে করে করি না, বা কুকুরকে আদর করে বলি না আরে তোদেরকে দেখছে। এই চিপ পাবলিসিটি গুলো করার দরকার নেই, এতে তুমি আরো এগেনস্টে চলে যাবে। তুমি ভাবতো ইউ আর স্মার্ট, একদমই না। যারা রাজনীতি করবে তারা দম ঠুকে করবে। আমার এখন কাজের অনেক পোশাক কমে গেছে, টিএমসি আমাকে কাজ দিচ্ছে না, তাও আমি দম ঠুকে বলছি আমি সত্যি রাজনীতি করছি। আমি প্রাউড টু বি বিজেপি। মানুষ আমাকে আরো ভালোবাসছে, ঢের ভালোবাসছে, সেই ভালোবাসাটা আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তো শিল্প আনার জন্য বা আমাদের সংস্কৃতি ফিরে আনার জন্য অনেক কিছু কিন্তু দরকার। ওই একদিনে আমি অ্যানাউন্স করে দিলাম চলো কাল থেকে একটা বিরাট একদম সকলকে খাইয়ে দিলাম টলিউড ইন্ডাস্ট্রিটা, না। তাদেরকে বুঝিয়ে দিতে হবে, আজকে প্রডিউসারদের পাশে থাকতে হবে। একজন প্রডিউসারের হয়তো কোনো কাজের জন্য, কোনো ফিল্ম বা কোনো ওয়েব সিরিজ বা সিরিয়ালের জন্য 100 জনকে দরকার, কেন জোর করে তারা 200 জনকে চাপিয়ে দেওয়া হচ্ছে? একজন রিক্সাওয়ালা অবধি এখন প্রোডাকশনে চলে গেছে জাস্ট টাকা পাইয়ে দেওয়ার জন্য, তার কোনো কাজ নেই। তো এই জন্য কি হচ্ছে, বড় বড় যারা প্রডিউসার, যারা কাজ করতে চায় বাংলা সিনেমাতে, এখন বাংলা সিনেমার ডিগ্রি অনেকটা মান বেড়ে গেছে, খুব ভালো ভালো নতুন নতুন ইনকামার আসছে, কিন্তু তারা প্রডিউসার পাচ্ছে কোথায়? এবং যারা প্রডিউসার আছে তারা একটা ভয় পাচ্ছে, আমার যদি বাজেট চুরি হয় 1 কোটি টাকা, আমি কেন 2 কোটি টাকা দেবো? তারও তো কোনো দায়বদ্ধ নাই, সেই জন্য তারা সরে যাচ্ছে। আজকে অ্যাক্টর অ্যাক্ট্রেসটা মানে চক্রান্তের শিকার হচ্ছে। আমি বিজেপি করি বলি আমি থেকে গেলাম, যারা তৃণমূলে আছে বলে তারা দাপটে কাজ করছে, তো হয় না। এইভাবে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না এবং চলছেও না। সেই জন্য দেখুন লকডাউন কিংবা আমাদের করোনার সময় কিন্তু মমতা ব্যানার্জির তরফ থেকে এত ইন্ডাস্ট্রিতে কোনো কিছু করে করা নেই, সকলকে মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে করেগা 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 করেগা। ওই দামিনী বলে একটা সিনেমা দেখেছিলাম, সানি দেওয়াল আমার খুব প্রিয় একটা, ডেট পে ডেট, এটা হচ্ছে করেগা করেগা করেগা। তো এইভাবে হয় না, সবাইকে নিয়ে চলতে হয়, সবার কাছ থেকে নিয়ে করতে হয়। একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য আরো প্রডিউসার আসতে হবে, আরো ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে। তার জন্য আরো যদি 5 বছর যায় তো 5 বছর যাবে, কিন্তু এইটুকু আমি বলছি বিজেপি আসার পরে বেশ কিছু চেঞ্জেস হবে। আমার সঙ্গে বেশ কিছু প্রডিউসারদের, আমি তাদের নাম বলবো না, বড় বড় প্রডিউসারদের লিঙ্ক আপ আছে, তারাও চাইছে বিজেপি আসুক। আমরা গেরুয়া শিবির আসার পর আশা করি কিছুটা হলো, প্রথম বছর না হলো দ্বিতীয় বছর, আমরা প্রথম বছরটা একটা ট্রায়াল এর মতন, তোমরা জানো অনেক কিছু সিনেমা বন্ধ হয়ে গেছে, এখন প্রায় 37খানা সিনেমা হল মালিকদেরই কেউ দেখবে না বলেই খেলা আছে যে তোমরা করো আমরা আছি। তো কোনো কিছু না দেখলে হল মালিককে তো সাফার করবে না। এই জিনিসগুলো এর পেছনে তো প্রচুর মানুষের পেশা জড়িত, প্রচুর পেশা। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত মানুষ আছে সব যদি ঠিকঠাক থাকতো না, আমরা বলতাম আমাদের উত্তম কুমার বা আমাদের শ্রদ্ধেয় সত্যজিৎ রায় ওপর থেকে আমাদের আশীর্বাদ করবো, কিন্তু সেই আকেরটা থেকে গেছে। আমরা ভালো কাজ করতে চাই, সেই কাজটাও করতে পারছি না। প্রডিউসার এগিয়ে আসছে না, ডাইরেক্টরটা যথেষ্ট ট্যালেন্টেড, তারাও একটা দুটো ব্যানারের আন্ডারে করতে পারছেন, তারাও অবলাইজড হয়ে গেছে। তো এটা কিসের অবলিগেশন? এইভাবে তো শিল্প হয় না। করতে করতে একদিন এমন আসবে সিনেমার লাইনটাই বন্ধ হয়ে যাবে, আমরা আরো বেকার হয়ে যাব। যারা অন্য প্রফেশনে ঢুকে যেতে পারবে তারা, নাহলে খুব ভয়াবহ দিন আসবে। তাও আমরা চেষ্টা করছি ভয়াবহ দিন থেকে আপনারা কাটিয়ে উঠুন, মুক্ত হয়ে যাবেন। 27শে মার্চ থেকে ভোটিং কাউন্ট শুরু হচ্ছে, নির্বিঘ্নে ভোট দিন, কোনো ভয়ে ভোট দেবেন না, আমরা সবাই আছি। এবার খুব শান্তিপূর্ণভাবে আমরা ভোটের করছি আগামী দিনে, তো ডোন্ট ওয়ারি ফর দ্যাট। অনেক ধন্যবাদ সুচিতা, সব খবরের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। আসলে সবার উপরে আমরা চাই আমাদের বাংলা পরিচ্ছন্নভাবে গড়ে উঠুক,
এবং সুস্থ একটা পরিবেশে আগামী প্রজন্ম পাক। দলগতভাবে না, সমষ্টিগতভাবে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এবং আজকে আমাদের সকলের প্রিয় মুখ সুরজিৎ চৌধুরী মুখোমুখি হয়ে আমরা সেটাই জানতে পারলাম, সেটাই বুঝতে পারলাম আসলে সবাইকে মিলে একসাথে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।